আমি নিজে ওখানে থেকে আসলাম। আমি তানভীর ভাই আমি দেখলাম যে পয়লা বৈশাখে আমি তো একদম পয়লা বৈশাখের সময় গেলাম। আপনি নিজেও বললেন যে আমি অনেক ইন্টারভিউ দিচ্ছি। একটা সময় আমি ইন্টারভিউ দিতে পারিনি, সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। আমি আমার পরিবারের সাথে কাটাবো, কিন্তু আমি বলছি সকালে, আমি প্রতিদিনই বলছি সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনারা আমার ইন্টারভিউ নিয়ে নেবেন। এইটুকু আমি সময় দিতে পারবো, কারণ বাকি সময়টা আমার ফ্যামিলিকে আমি সময় দিব। তো 14ই এপ্রিল ওনারা কেউই আমাকে সময় দেননি, কিন্তু ওনারা বলছিলেন যে ওই দিনটাতে আমরা পারবো, মানে ওই দিনটা আমাকে কিন্তু কেউ বদার করেনি। আচ্ছা, বলছি যে এই বছর এত ইভেন্ট হয়েছে, মানে ঢাকা শহরে আমাদের ইভেন্ট আমরা কাভার করে পাচ্ছি না, এত ইভেন্ট। সো এটাও তো একটা ইনফরমেশন। আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেটা অবশ্যই সেটা একটা সত্যি, এটাও একটা সত্যি। বিষয়টা আসলে তারা বাংলাদেশকে বুঝতে, আপনি দেখেন এই বাংলাদেশ কালা কালা গানটা হিট করলো কোন সময়, এই সময় হিট করলো। তাহলে আপনি দেখেন, তার মানে এটা হচ্ছে যে এমন একটা গান, আপনি দেখেন এখানে কৃষ্ণর কথা বলা হচ্ছে, এখানে একদম মানে একটা, এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আখাম্বা পা বের করে একটা ব্যাটা মুখে জড়ি মুখে নাচ করছে, গান করছে, এবং দর্শক এটা অ্যাকসেপ্ট করছে। যে রিলসটা ভাইরাল হয়েছে, এবং এই কালা কালা গানটা আমি কোনো দিনও তানভীর ভাই বাঙালি কোনো অনুষ্ঠানে করিনি, কারণ আমার মনে হচ্ছে এটা পছন্দ করবে না এই গানটা। আচ্ছা, হ্যাঁ, ওই পাঞ্জাবি পরেও আমি কখনো করিনি, আমার মনে হয়েছিল এটা, কারণ গানটা যখন আমি রিলিজ করি তো 2 বছর আগের গান, কেউ তো ভাবে নোবডি পেইড। সেটা হচ্ছে বাংলাদেশে গেলা এবং ওখানকার কালচারাল মোটিভেশন, কারণ আফটার জুলাই সব কিছু নিয়ে অনেক রকম অতিরঞ্জন হচ্ছে। বিদেশের মাটিতে অনেক প্রবাসীর কাছ থেকে অনেক ফেক নিউজ পড়ে অনেকে আটকে উঠতে আমি দেখেছি, তাদেরকে আবার শান্ত করতে হয়। তুমি যেহেতু একেবারেই বেশ কিছুদিন থাকলে এবং বেশ খুব রিসেন্ট গেলাম, তো সেই কাঁচা জায়গাটা, আবেগটা কেমন লাগলো? বাংলাদেশের কালচারাল মুভমেন্টটা কেমন হচ্ছে? আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশকে শুধুমাত্র ওই যে কিছু নিউজ, সোশ্যাল মিডিয়া, এর বাইরে দিয়ে বোঝা যাবে, মানে এটা দিয়ে বোঝা যাবে না। কারণ আমি নিজে ওখানে থেকে আসলাম। আমি তানভীর ভাই আমি দেখলাম যে পয়লা বৈশাখে আমি তো একদম পয়লা বৈশাখের সময় গেলাম। আপনি নিজেও বললেন যে আমি অনেক ইন্টারভিউ দিচ্ছি। একটা সময় আমি ইন্টারভিউ দিতে পারিনি, সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। আমি আমার পরিবারের সাথে কাটাবো, কিন্তু আমি বলছি সকালে, আমি প্রতিদিনই বলছি সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনারা আমার ইন্টারভিউ নিয়ে নেবেন। এইটুকু আমি সময় দিতে পারবো, কারণ বাকি সময়টা আমার ফ্যামিলিকে আমি সময় দিব। তো 14ই এপ্রিল ওনারা কেউই আমাকে সময় দেননি, কিন্তু ওনারা বলছিলেন যে ওই দিনটাতে আমরা পারবো, মানে ওই দিনটা আমাকে কিন্তু কেউ বদার করেনি। আচ্ছা, বলছি যে এই বছর এত ইভেন্ট হয়েছে, মানে ঢাকা শহরে আমাদের ইভেন্ট আমরা কাভার করে পাচ্ছি না, এত ইভেন্ট। সো এটাও তো একটা ইনফরমেশন। আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেটা অবশ্যই সেটা একটা সত্যি, এটাও একটা সত্যি। আমি ওখানে যখন রিলস বানাচ্ছিলাম ওখানে আলিফের সাথে, ওখানেও আমি দেখেছি যে অনেকে এই ভিডিও করছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি 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 নাম ধরুন করেই বলে আসলে মেনশন করবো, আমি তো অনেকগুলো টুপি পরা ছেলে পেলে দেখলাম আশেপাশে, খুব মজা করি। প্রথম দিকে আমি আচ্ছা ওরা কী খুব, মানে পরে দেখলাম না ওরা ভিডিও করছে, ওরা মজা পাচ্ছে, হাততালি দিচ্ছে। এখন এটা হচ্ছে শাহবাগে ঘটনাটা। আমি বলবো যে ওভাবে আমাদের দেখার মানে দৃষ্টিভঙ্গিটা, মানে ওটাই, মানে ওই সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেন ওটাই বাংলাদেশ না। কারণ তার মানে তো আসলে দেশটা তো একদম, যদি মানুষ যদি না চলতে পারে, তাদের দৈনন্দিন কর্মকাণ্ড না করতে পারে, তাহলে দেশটা তো চলতেই পারে না, দেশটা তো স্থবির হয়ে থাকে। আরেকটা আমি বলবো যে আমি যখন, মানে এই যে আপনি যে মানে একটা পোশাক দিয়ে আপনি যদি শুধুমাত্র পোশাক বা অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে আপনি চিন্তা করেন, বিষয়টা আসলে তারা বাংলাদেশকে বুঝতে, আপনি দেখেন এই বাংলাদেশ কালা কালা গানটা হিট করলো কোন সময়, এই সময় হিট করলো। তাহলে আপনি দেখেন, তার মানে এটা হচ্ছে যে এমন একটা গান, আপনি দেখেন এখানে কৃষ্ণর কথা বলা হচ্ছে, এখানে একদম মানে একটা, এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আখাম্বা পা বের করে একটা ব্যাটা মুখে জড়ি মুখে নাচ করছে, গান করছে, এবং দর্শক এটা অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, হয়তো কিছু মানুষ তো বলবে, সব ক্ষেত্রে থাকে, সব ক্ষেত্রে আপনি ওইটাতে আলোচনায় যেতে মনোযোগ
তো আমাদের মানে সেটা তো আপনি যে কোনো সেক্টরে যেটাই করেন, কিন্তু এটা তো একটা ইনফরমেশন, এটাও বাংলাদেশি মানে এটাও এই ইনফরমেশনটা আমার মনে হয় মানুষের, এটাও একটা ইনফরমেশন আমি বলছি যে যেটা যা ঘটছে প্রতিদিন ইন এ পজিটিভ ওয়ে। হ্যাঁ, এই গানটা ভাইরাল গান এবং সকল জায়গায় বাজছে। আচ্ছা আচ্ছা। এবং আমি বলবো তো আমার শোতেও আপনি দেখেন ওখানে সকল ধর্মের মানুষ ছিল, ওখানে হিজাবি মানুষও ছিল, ওখানে দাড়িয়ালা মানুষও ছিল, নামাজি মানুষও ছিল, সকল মানুষ ছিল। আমি একটা জায়গায় আমি একটা দোকানে গেলাম, আমি ওখানে দেখছি যে যিনি কাপড় বিক্রি করছেন তিনিও হিজাবি, যিনি মালিক উনিও পুরো জব্বা পরে একদম টুপি পরা, কিন্তু পেছনে গান বাজছে, বৈশাখের দিনে গান বাজছে ইন্দ্রাণী সেনের রবীন্দ্রসঙ্গীত। কাজে আপনাকে এগুলো কাউন্ট করতে হবে। আমি বলছি না যেটা আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াতে ওটা ভুল, আমি সেটা কিন্তু বলছি না। কিছু ঘটনা যেটা ঘটছে, আপনি তো কিছু ঘটছে দেখে দেখছেন, কিন্তু এর বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু, কারণ ওগুলো তো সেন্সেশন, মানে আমি যেটা বললাম যে এই রবীন্দ্রসঙ্গীতটা শুনছি, এটা তো কোনো সেন্সেশনাল কিছু না, কাজে এটা আপনি দেখছেন না, কাজে আমি ওভাবেও আমি বলবো যে এটাকেও পাঠ করা। অর্থাৎ এক্সট্রিমিস্টের বাইরেও সাধারণ মানুষের যে একটা এক্সিস্ট পয়েন্ট থাকে, তারা প্রগতিশীলতার চর্চা করছে, যেটা হয়তো খুব বড় অর্থে আসছে না সামনে। লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে, তুমি এভাবে বদলাও কিভাবে? মানে তুমি কর্পোরেট জব করছো, এক ধরনের পরিপাটি থাকছো সারাদিন, কিন্তু স্টেজে অন্য ভয়ঙ্কর একটা মানুষ, নেচে গিয়ে মানে সেটা আউটফিট থেকে শুরু করে তোমার ভেতরের রিদম মনে হয় যেন তখন অন্য হাটটার লাগায় তুমি স্টেজে আসো। এটা অনিবার্য প্রশ্ন যে এই একটা দ্বৈত সত্তা থাকে কিন্তু ওর ভিতরে। আমার মনে হয় কি সেটা ভর করে স্টেজে, ভর করে না, রাইট। এবং তুমি তোমার যে মনে হয় যে তুমি একদম অন্যভাবেই মানে পারসেপশনটা দিতে চাও অন স্টেজ। আমার না যেটা ভালো লাগে সেটা আমি করি, অত আমি চিন্তা না ভালো লাগে। এই জন্য ধরো বব মার্লে যেদিন থেকে ওর স্টাইলটা নিছে, ওই দিন থেকে কিন্তু ঘুমানো থেকে শুরু করে রাত পর্যন্ত ও ওইভাবে বাঁচছে। ও কিন্তু একটা সাধারণ পরিপাটি গরিব ঘরের ছেলে, আমি ওকে পড়েছি বলে বলছি। যেদিন থেকে ওর এক ধরনের কিংবা আমাদের জেমস ভাই এক সময় খুব জিন্স এবং টি শার্ট পরে ইনটিন করে ঘুরে বেড়াতো, যেদিন থেকে উনি পাঞ্জাবি এবং এই যে বেশ ধরলো, ওই দিন থেকে কিন্তু মানে 24 ঘন্টা সে তার ভেতরে। কিন্তু তুমি এখনও সেই পর্যায়ে যাওনি, অবশ্যই যাবা, সেই প্রার্থনা করি। কিন্তু তুমি এই যে দুইভাবে তুমি যাপন করছো, একজন পরিপাটি মানুষ, স্বাভাবিক, মানে কোনোটাই অস্বাভাবিক না, কিন্তু এটা কি তুমি কন্টিনিউ করতে চাও নাকি না? আপনি যে আরও ফেমটা যখন আরও বিগ বান্ডিলে হবে না, তখন আমি ওইভাবে দেখবেন আমাকে। আমার মনে হয় 3 লেয়ারের চশমা অমুক তমুক ভাবে আমি সবসময় থাকবো, আপনার কাছে আসবে, এখন ওইভাবে দেখবো। মানে আমার বন্ধু একবার বলেছিল আমাকে যে তুমি ব্র্যান্ড নষ্ট করতেছো, তোমার ব্র্যান্ডটা কি আসলে, মানে তুমি কি সুন্দর, আমি তোমাকে বয়স 18 দেখছি বা বন্ধু কাছে বা ওটা সুন্দর। আর বাঙালি অনুষ্ঠানগুলোতেও তো আমি আসলে যখন যাচ্ছি সেটাই বলছি, যে রিলসটা ভাইরাল হয়েছে এবং এই কালা কালা গানটা আমি কোনো দিনও তানভীর ভাই বাঙালি কোনো অনুষ্ঠানে করিনি, কারণ আমার মনে হচ্ছে এটা পছন্দ করবে না এই গানটা। আচ্ছা, হ্যাঁ, ওই পাঞ্জাবি পরেও আমি কখনো করিনি, আমার মনে হয়েছিল এটা, কারণ গানটা যখন আমি রিলিজ করি 2 বছর আগের গান, কেউ তো ভাবে নোবডি পেইড অ্যাটেনশন। আরও একটা বিষয় একটু যোগ করি, ধরো এই ধরনের গান যখন হিট হয়ে যায়, তখন অনেক শিল্পীকে দেখেছি, ধরো ও মানে ঝাঁকড়ার চুল বা কালিটালি মাইকে ওর একটা গান হিট হয়েছে, ও ওইটাকে বিলং করার জন্য ও সারাক্ষণ কিন্তু পাবলিক ডোমেনে ওইভাবেই হাজির হয়, কিন্তু তুমি আবার অন্য অ্যাপ্রিসিয়েট করি, তুমি তো কালা কালা হিট হওয়ার পর তুমি তো সারাক্ষণ হাফ প্যান্ট পরে ঘুরছো না। এখন সেটাই সেটাই আমার কাছে মনে হয় যে আমি তখন আমি উত্তর দিয়েছিলাম যে মেবি এটাই আমার ব্র্যান্ডিং, আমার আসলে এটা ভালো লাগে এবং আমি ওটা আটকাই না। আমার যখন হাফ প্যান্ট পরে গান করতে ভালো লাগছে, আমি পরে ফেলছি, আমি করছি, যেটা আমি অত ভাবি যে মানুষ এটাকে কিভাবে আমি যদি আনন্দ নিয়ে পড়ছো, এবং কারণ আমি তো দিন শেষে আমি তো স্টেজে তো আমি মানুষটাকে দেখি। আপনি যে আমাকে মানুষ বলে না যে আমি স্টেজে খুব ভালো লাগলো, আসলে মানুষ আমাকে কি পরিমাণ এনার্জি যে দেয়,
আমি আমি যদি বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে অনুষ্ঠানটা হলো ওখানে আমি হাফ প্যান্ট পরে যেতাম, আমার ওখানেও মানে শর্টস পরেও আমি একই রকম আনন্দই দিতে পারতাম, কারণ আমি এমনভাবে পড়ে যাচ্ছি মানুষ আমার মনে হয় না মানুষ ভাবে আনকমফোর্টেবল হবে, তারপরেও আমি কিন্তু ওই পরিবেশ বুঝেই আমি হয়তো আমি বাঙালি যদি আমি এখন বন্ধুবাজাও গাইতে চাই তখন আমি হয়তো ওইভাবে ওই পোশাকে আমি যাব না, কিন্তু আমার যেটা ভালো আমার রং খুব ভালো লাগে, আমার খুব গ্লিটার খুব পছন্দ, আমার কাছে মনে হয় যে গ্লিটার একটু মানে খুব ফেস্টিভ মনে হয় সাথে সাথে। আচ্ছা আচ্ছা, কারণ হতে পারে কারণ আমরাও যখন বিভিন্ন গানগুলো করি মানে বাংলাদেশেও আপনি যখন খুব সুন্দর গর্জেস পাঞ্জাবি পরে করছো ওটার মধ্যে কিন্তু গ্লিটার সবই আছে, তো ওই গ্লিটারটা হয়তো আমি ফেসেও আছে আমার, এটাই হয়তো পার্থক্য। বাহ চমৎকার। এই চশমা কোথায় আবিষ্কার করলা? চশমাটা আসলে এটা তো মেনলি তো মিস্টিক্যাল জয়রাইড ওদের ব্যান্ডের প্রথম গানটা ছিল থার্ড আই, ওপেন ইওর থার্ড আই। থার্ড আই মানে আপনার অন্তর্দৃষ্টি, কারণ আপনি অন্তর্দৃষ্টি দিয়ে আপনি সকলকে সমান দেখেন, আপনি কোনো ধনী গরিব দেখেন না, আপনি চোখ বন্ধ করলে আপনি আমাকে যদি ছুঁয়ে দেখেন আপনার কাছে কিন্তু একটা হাত দেখছেন, একটা মানুষের হাত, এর রং কি, এর ধর্ম কি, এর জাত কি, এ কোন ভাষায় কথা বলে, আপনার কিন্তু সুযোগই হচ্ছে না। তো যখন ডাক্তারও যখন একটা নারী পরীক্ষা করে ওটা কিন্তু একটা মানুষের নারী কনসেপ্ট থেকে এটা তো থার্ড আইটা ওটা ওদের, তো সেটাই বলছে যে ওপেন ইওর থার্ড আই, তাহলে তুমি মানুষই দেখবে খালি, তুমি আর ওগুলো দেখবে, তখন ওই জাজমেন্টগুলো থাকবে না। হ্যাঁ, তুমি যখন মানুষ হিসেবে একটা মানুষকে দেখো তখন আপনাকে যেভাবে মানে সমাজ আপনাকে ভাবাতে চায়, কারণ কেউ না কেউ তো আপনাকে একটা কিছু ভাবাতে চায় এবং আপনাকে ডিভাইড করে, ও ধরেন ও এই পোশাক পরে ওর চিন্তা ভাবনা এরকম, আসলে তো মানুষ তো অতটা বাইনারি না। একদম মানে এটা পারসেপশন ভর করে দেয় একটা। হ্যাঁ সেটা এখন আপনি যদি বলেন যে আপনি যখন মানে জিওগ্রাফি নিয়ে আপনি যখন কথা বলেন, আপনি এখন হয়তো আপনি ব্যক্তিগতভাবে এই দলকে পছন্দ করেন না, আপনি এই দলের সমর্থক, তার মানে এইটা তো দুটো দল এবং এই দলের মধ্যে তারা কিছু পারসেপশন মানে যারা উপরের দিকে থাকে তারা পারসেপশন কিছু তৈরি করে, এটা আমার তার মানে দলের যে সমর্থক ওরা তো মানুষ। হ্যাঁ, এখন ওর মধ্যে তো আপনার বন্ধু আছে, আপনার ভাই ব্রাদার আছে বা অন্যান্য মানুষ আছে, উনি ওই কেন দলটা সাপোর্ট করছে বা কি বিষয় সেটা তার নিজস্ব ভাবনা। তো ওই কনসেপ্ট থেকে কিন্তু এটা কোনো ব্র্যান্ডিং টুলস না, রাইট? না, এটা আসলে ওরা ওই যে থার্ড আই ওটা পড়ে মানে এটা কি আর একটা আমরা যখন স্টেজে থাকি, স্টেজে আপনাকে এমন কিছু করতে হবে, সো এই তিনজনই যখন একই রকম চশমা পরে উঠছি একটা ইউনিফর্মিটি তৈরি হয়, সাথে সাথে আমরা যেই জামা কাপড় পরেই থাকি না কেন, তো ওই যে শুরুটা আমরা সবসময় থার্ড আইতে করি, মানে থার্ড আই ওটা যেহেতু ওটা ওদের প্রথম গান ছিল, এরপরে ওরা যেটা করে ওটা খুলে ফেলে, কিন্তু তার মধ্যে আমার এই কনসেপ্ট এত ভালো লেগে যায় কারণ এটার মধ্যে আমি তো লালনকে পেলাম, কারণ আমি তো আপনি নিজে জানেন হয়তো আমি লালনকে ভীষণভাবে ধারণ করি, আমার কাছে মনে হয়েছে যে আমার যত অসুবিধাই হোক না কেন, যখন আউটডোরে অনুষ্ঠান করি দিনের বেলায় ডে লাইটে ওরা পড়ে থাকে পুরোটার সময় গ্লাসটা, কিন্তু ইনডোরগুলোতে ওরা পড়ে না, কিন্তু আমার কাছে মনে হয় যে ওটুকুর সময় আমি মনে হয় যে লালনের ওটার মধ্যে আমার ভর করে, আমি পুরো গ্লাসটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত পড়ে থাকি। সো সংযুক্তি প্রশ্ন করি, তুমি এলেতে লস অ্যাঞ্জেলেসে আছো, তোমার জীবনযাপন, এখানকার জব, এখানকার কাজ এবং নেক্সট ক্যারিয়ার, ধরো গান হিট হয়েছে, স্টেজ বাড়বে, বিভিন্ন দেশে যাইতে হতে পারে, তোমার এখন রুটিন লাইফ কি চেঞ্জ হচ্ছে? এখন আমি কিন্তু 2 বছর আগে আমার যে জব আমি কিন্তু ছেড়ে দিয়ে আমি পুরোটা জানি বলে দর্শক আমি একটা অ্যাডিশনাল কোশ্চেনটা করছি, তো আপনি জানেন যে আমি যার কারণে আমি মানে এই ফ্লেক্সিবিলিটিটা আমার ছিল, আমি দেশে গিয়েছিলাম, এক্সকিউজ মি, তো সেখানে 2 বছর মোটামুটি একটা ব্রেক নিয়েছি আমি, ব্রেক নিয়ে আমি তারপরে দেখলাম যে, এবং আমি এটা নিজেকে বলেছিলাম 2 বছর ব্রেক নিয়ে দেখি কিছু যদি হয়, কারণ আমার গানগুলো যেহেতু ওভাবে মানুষ চিনছিল না, আমাকে চিনছিল না, গানগুলো চিনছিল, আমি যে গান নিয়ে আমি পুরোটা সময় একটু দেখি, আমার গানের কিছু কাজ বাকি ছিল ওগুলো আমি আরেকটু সুন্দরভাবে করতে চাচ্ছিলাম, কারণ সময়টা মানে আমার কুলিয়ে উঠতে পারছিলাম না, জব সব কিছু নিয়ে, আমার একটু ট্রাভেল করতে পছন্দ, আমি একটু ট্রাভেলে গেলাম, কারণ আপনাকে তো বসে থাকতে হয় যে অফিসে আপনি কতটুকু ছুটি আপনার জমছে সে তার উপরে, তো এই কারণে আমি একটা টানা একটা ব্রেক নেই 2 বছরের। আচ্ছা,
তো আর্টিস্ট জীবন আপনি জানেন যে আপনার আপস অ্যান্ড ডাউনস থাকে। তো একটা সময় এসে এমন একটা সিচুয়েশনে গেল যে আমি যে এই 21 তারিখে আমি আমি একটা জবে জয়েন করলাম। এই 21 তারিখে 21st। এর মধ্যে আমি ভাবলাম যে ঠিক আছে, হলো না, মানে জীবন তো আমি সবসময় বর্তমানে বাস করি, ঠিক আছে আমি চেষ্টাটা করলাম অ্যাটলিস্ট আমার যাতে পরবর্তীতে আমি যখন 70-এ গিয়ে আফসোস করব এটা না। করলে বোধহয় ওটা হইতো। হ্যাঁ, আমি পুরোটা সময় কোনোদিনই গানে দিলাম না। হ্যাঁ, কারণ আমাকে একবার একটা এখানকার একজন কস্টিউম ডিজাইনার আমার বন্ধু আমাকে বলেছিল যে, আমি বলছিলাম যে হ্যাঁ গানে আমার ওরকম যেই জায়গায় আমি যেতে চাচ্ছি সেই জায়গায় আমি যেতে পারছি না, বা আমার মনে হচ্ছে যে আমি আরও বেশি এমনি তোমরা আসলে কোন জায়গায় যেতে চাও, মানে জায়গাটা কোথায়, মানে জায়গাটা বলতে কি আমি আমার মানে আমি একদম কুয়ার ব্যাং। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, মানে আমার হচ্ছে যে ওই রেগুলার কিছু কাজ থাকবে যাতে আমার ওই অফিসে না যেতে হয়, গানের কাজ করে আমার খাওয়া পড়া চলতে পারে, এইভাবে আমি কথা বলছিলাম ওর সাথে। তখন ও আমাকে বললো কি, ডিড ইউ গিভ এ ফুল টাইম? ও আমাকে এই প্রশ্নটা করলো, ওটা আমাকে এত স্ট্রাইক করলো। ও বলছে তুমি কাজ করছো, তারপরে গান করছো, তারপরে তুমি কি পুরোটা একদম পুরোটা দিলে, একদম পুরোটা ঢেলে দিলে, ইউনিভার্স তোমাকে ব্যাক করবে, তুমি পুরোটাও ব্যাক করবে। তো তখন আমি কিন্তু দেখো, আমি ইচ্ছে করলে মানে দেখেন, আমি ইচ্ছে করলে তো আসলে জবটা আমার ছাড়া যাচ্ছে না, আমার নিজের এক্সপেন্স আছে, আমার দায়িত্ব আছে। তা আমি তখন চিন্তা করতে থাকলাম যে কিছু সেভিং করে যাতে আমার লাইফটাও ডাউন সাইজ করতে না হয়। তো ওভাবে আমি প্ল্যান করা শুরু করছি। এভাবে আমি কিন্তু একটা সময় গিয়ে আমার যখন মানে গিগসগুলো হঠাৎ কমতে শুরু করে, তারপরে এখানেও রাজনৈতিক পট পরিবর্তন দেখা গেল যে ওই ইলেকশনের সময় অনেক, কারণ আমি তো মানে when you are living of gigs, মানে আমি তো শুধুমাত্র প্রোগ্রামের উপরে নির্ভর করে, তখন মানে আপনাকে তখন মানে একদম মানে ফ্রিল্যান্সিং, মানে কোনো মাসে আপনার অনেকগুলো কাজ আসবে, কোনো মাসে হয়তো কিছুই আসছে না, আনসার্টেনিটি। তখন একটা সময় মনে হলো যে আর আমি টানতে পারছি না, ঠিক আছে এখন তাহলে আমি আবার কাজে ঢুকে যাই, গানও করবো, কাজও করবো। তুমি আবারও কাজে ঢুকে এক ধরনের রুটিন লাইফ বেছে নিয়েছো। হ্যাঁ, এবং তখন আমার যেহেতু 21 তারিখে জয়েনিং, আমি ভাবলাম যে ঢুকে গেলে তো আবার হঠাৎ করে বাংলাদেশে যেতে পারবো না, আবার আমার মাও একটু অসুস্থ হচ্ছিলেন বারবার। তা আমি ভাবলাম যে ঠিক আছে, আর এখন যেহেতু আমার হয়েই গেল, তো আমার যে ওই টানাটানে মানে এখন আমি তো জাস্ট একটা টিকিট কেটে আমি চলে যাই, আমার তো আর পয়সা, কারণ আমি তো জবে ঢুকে গেলাম, আমার তো পয়সা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তা আমি চলে যাই, একদমই 2 দিনের সিদ্ধান্তে আমি চলে যাই। এবং এর মধ্যেই কালা কালা গানটা একটু ওই হাইপ তুলছে, কিন্তু আমি বুঝিনি, কারণ ওটা তো আলিফের ওয়াল থেকে হচ্ছে, ও হয়তো ফলোয়ার পাচ্ছে, কারণ ওর সাথে আমি নাচছি, কেউ তো জানে না যে আমি গাইছি। পরে আমিও একটা মানে